সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর পাঠ্যের একটি কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা, এই কবিতাটির প্রথম অংশটি দেখে নেব। প্রাসঙ্গিকভাবে এই প্রথম অংশের উপরে নির্ভর করে যে প্রশ্নগুলি যথেষ্ট গুরুত্ব বহন করে সেগুলি সম্পর্কেও ক্লাসের শেষে আলোচনা করে দেব। যাই হোক, আমরা সরাসরি ক্লাসে চলে আসি। আফ্রিকা কবিতার এই প্রাথমিক অংশটি জানবার পূর্বে কবিগুরু সম্পর্কে কয়েকটি কথা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন, যেটা পূর্ববর্তী সময়ের বেশ কিছু ক্লাসে আমি বারে বারেই বলেছি, তবু আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই মানুষটি, যে মানুষটি বাংলা সাহিত্যের এক মূল স্তম্ভ। শিশুকাল থেকেই সাহিত্য সম্পর্কে তার মধ্যে অনুপ্রেরণা জেগে উঠেছিল ঠাকুর বাড়ির বয়োজ্যেষ্ঠদের হাত ধরে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঐকান্তিক প্রয়াসে, সযত্নে কবিগুরু একটু একটু করে বড় হতে শুরু করেন। না, বোধহয় ভুল বললাম, রবি, সেই ছোট্ট রবি ঠাকুর পরিবারের একটু একটু করে বড় হতে শুরু করে বাংলা সাহিত্যের প্রাঙ্গণে, বাংলা সাহিত্যের ভাগ্যাকাশে এক উদীয়মান রবি হিসেবে আগামী দিনে আত্মপ্রকাশের স্বার্থে। আমরা সেই রবি ঠাকুরের আফ্রিকা কবিতাটি সম্পর্কে আজকে আলোচনা করব। তার সাহিত্যের ব্যপ্ত দিক একটা কথায় বলা সীমিত সময়ের মধ্যে কখনোই সম্ভব নয়, তাকে স্পর্শ করা সম্ভব নয়। মানবতাবাদী কবি, সাম্রাজ্যবাদী শক্তির ভয়ঙ্কর রূপ তিনি দেখেছিলেন। তা দেখে স্বাভাবিকভাবেই কবিচিত্তের মধ্যে যন্ত্রণা জেগে উঠেছিল বারে বারে। সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটেছিল এই আফ্রিকা কবিতার মধ্য দিয়ে। সাম্রাজ্যবাদী শক্তি পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা, বঞ্চনা করে চলেছে। কবি কখনোই তা মেনে নিতে পারেননি। এই মেনে না নেওয়ার ভাবের স্পষ্ট প্রকাশ, দৃপ্ত প্রকাশ হলো আফ্রিকা কবিতা। তাই প্রাসঙ্গিকভাবে আফ্রিকা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার মধ্যে এক বিশেষ স্থান পেয়ে থাকে। আফ্রিকা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন। যে শান্তিনিকেতনে রচনা করেছিলেন 26শে মাঘ 1343 বঙ্গাব্দে। তারপর ঘটনাক্রমে এই কবিতাটি তৎকালীন সময়ের সাময়িক পত্রিকায় প্রকাশ পেয়েছিল মাঘ মাসের সংখ্যায় 1343 বঙ্গাব্দে। প্রথম পত্রপুট কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে সঞ্চয়িতা কাব্যে, যে সঞ্চয়িতা কাব্য সংকলন রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে স্থান পায়। সুতরাং আমরা আফ্রিকা কবিতার উৎস হিসেবে এই দুটি বিষয়কে ধরে নিতে পারি। পত্রপুট কাব্যে প্রথম প্রকাশ পেয়েছিল, পরবর্তী সময়ে সঞ্চয়িতা কাব্য সংকলন স্থান পেয়েছিল। এই আফ্রিকা কবিতাটিকে সামগ্রিকভাবে ছোট্ট করে যদি বলতে চাই, তাহলে বলতে পারি হিংস্রতা অতিক্রম করে। গোটা বিশ্ব যখন হিংস্রতার মধ্য দিয়ে চলছে, সাম্রাজ্যবাদী মনোভাব যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে সাধারণ প্রাণসত্তাগুলিকে, সাধারণ সাম্রাজ্যগুলিকে গ্রাস করতে শুরু করেছে, সেখানে দাঁড়িয়ে কবিগুরু মানবতার জয়গান গাইতে চাইলেন এই কবিতার মধ্য দিয়ে। তাই হিংস্রতাকে অতিক্রম করে মানবতার মন্ত্রে কবি নিজেকে পূর্ণ করে নিতে চেয়েছিলেন এই কবিতার মধ্য দিয়ে। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করা প্রত্যেক কবি সত্তার মধ্যে, উদারপন্থাযুক্ত মানুষের মধ্যে, মানুষের হৃদয়ে মানবতাকে জাগিয়ে তোলবার এক বিশিষ্ট কবিতা হলো এই আফ্রিকা কবিতা। এই আফ্রিকা কবিতার মধ্যে আমরা প্রথম স্তবকের মধ্যে, আমরা প্রথমে আজকের পাঠে দুটি স্তবক পড়ে নেব। উদ্ভ্রান্ত সে আদিম যুগে থেকে শুরু করে তাণ্ডবের দুন্দুভি নিনাদে এত পর্যন্ত।
তো প্রথম স্তবকটির মধ্যে যেখানে উদ্ভ্রান্ত সে আদিম যুগে থেকে শুরু করে আছে কৃপণ আলোর অন্তপুরে, এই অংশটুকুর মধ্যে আমরা দেখব কবিচিত্তের ভাববাদী ভাবনা। যে ভাববাদী ভাবনার মধ্যে কবি পৌঁছে গেছেন সে আদিম সময়ে, সেখান থেকে আবার বর্তমানের কঠিন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছেন। আর দ্বিতীয় স্তবকের মধ্যে প্রাসঙ্গিকভাবে প্রথম স্তবকের খানিকটা অংশের মধ্যেও আমরা তার ইতিহাস চেতনা এবং সঙ্গে সঙ্গে ভূবিজ্ঞান সম্পর্কে এক দৃপ্ত চেতনাকে আমরা কিন্তু অনুভব করতে পারি। যাই হোক, কবিতার প্রথম দুটি স্তবক আজকের পাঠে আমরা দেখে নেব, কিন্তু তার আগে আফ্রিকা কোথায় অবস্থিত তার সম্পর্কে একটি সামগ্রিক ধারণা আমাদের সবার মধ্যে আসা অত্যন্ত প্রয়োজন। আফ্রিকা হাতছানি দেয়। মনুষ্য সভ্যতা যেখানে একটু একটু করে মাথা তুলে দাঁড়িয়েছে, অন্ধকারে আচ্ছন্ন থেকে আজ আলোকোজ্জ্বল প্রান্তরে এসে দাঁড়িয়েছে, সেই আফ্রিকা। যেখানে মাসাইরা আছে সেই আফ্রিকা, যে মাসাইগণ সিংহের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে সোচ্চার পদক্ষেপে দ্রুত গতিতে তাদের পরাজিত করতে পিছু পা হয় না, সেই আফ্রিকা। সেই আফ্রিকা যেখানে অসংখ্য রহস্য দানা বেঁধে ছড়িয়ে আছে, সেই আফ্রিকা। আফ্রিকা এক বৃহৎ অঞ্চল নিয়ে অবস্থান করা দেশ। একদিকে অবস্থান করছে ভারত মহাসাগর, ঠিক পাশাপাশি উল্টো দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, উপরে রয়েছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা এই আফ্রিকা ভূমি সত্যি সমস্ত সভ্যতা থেকে, পৃথিবীর তথাকথিত সভ্যতা থেকে যেন অনেক দূরে সরে গিয়েছিল। একদিকে আটলান্টিক মহাসাগর দিয়ে ঘিরে আছে, ভারত মহাসাগর দিয়ে ঘিরে আছে, এবং ঠিক তেমনি উপরে এই স্থানটিতে তিউনিসিয়ার ঠিক উপরে ভূমধ্য সাগর অবস্থান করছে। ফলত সভ্য সমাজ থেকে, তথাকথিত সভ্য সমাজ ইউরোপ এবং প্রাচ্য থেকে আফ্রিকা দূরে সরে গেল। আফ্রিকা সম্পর্কে, আফ্রিকাকে নিয়ে কবির এই কবিতার পিছনে কি এমন ঘটনা ছিল, আমাদের সে সম্পর্কে দুই একটি কথা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে ইথিওপিয়া নামে একটি দেশ অবস্থান করছে, পাশে সোমালিয়া, এদিকে সুদান থেকে শুরু করে মিশর ইত্যাদি ইত্যাদি সমস্ত দেশ এখানে অবস্থান করছে। কবিগুরু যখন লিখেছিলেন এই কবিতাটি, তার পূর্ববর্তী সময়ে আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট একটু দেখে নিই, তাহলে আফ্রিকা কবিতাটি সম্পর্কে আমাদের ব্যাপ্ত ধারণা জন্মে। লক্ষণীয়, তার আগে আর একটু চিনে নেব আফ্রিকার পার্শ্ববর্তী সেই অংশগুলি। এই আফ্রিকা যেখানে আমি কিছুক্ষণ আগে বললাম লোহিত সাগর অবস্থান করছে, লক্ষ্য করে দেখো এখানে লোহিত সাগর, ঠিক পাশেই ইথিওপিয়া, এখানে অবস্থান করছে ইথিওপিয়া। তারপরে এখানে অবস্থান করছে ভারত মহাসাগর, আর তার সঙ্গে আমরা যদি লক্ষ্য করি তাহলে উপরে দেখতে পাচ্ছি এখানে ভূমধ্য সাগর। সঙ্গে সঙ্গে আমরা এই ভূমিটিকে প্রাচ্যভূমি বলতে পারি। প্রাচ্যভূমি বলতে কোন ভূমিকে বোঝানো হয়েছে? সামগ্রিকভাবে আমরা যদি লক্ষ্য করি, প্রাচ্যভূমি বলতে পৃথিবীর পূর্ব দিকের সেই সকল ভূখণ্ড, যে ভূখণ্ড প্রাচ্য নামে পরিচিত, যেখানে ভারতবর্ষ কিংবা চীন কিংবা পাকিস্তান, বর্তমান সময়ে আফগানিস্তান, মায়ানমার ইত্যাদি ইত্যাদি ভূমি যেখানে অবস্থান করছে। কখন লিখেছিলেন কবি কবিতাটি? পৃথিবীর সেই সকল উন্নত দেশ যারা ইউরোপীয় শক্তির নামে পরিচিত, তথাকথিত সময়ে ইউরোপীয় শক্তি নামে পরিচিত ছিল, এই ইউরোপীয় শক্তি অর্থাৎ এই স্থানের এই সকল দেশগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বারে বারে পৌঁছে গিয়েছিল সাম্রাজ্য বিস্তারের দাবিতে, অর্থাৎ সাম্রাজ্যবাদী হয়ে সেই সকল দেশগুলিতে, বিভিন্ন দেশে, যেমন ভারতবর্ষের বুকে আমরা জানি প্রথম ফরাসিরা এসেছিল, তার আগে পর্তুগিজরা আসে, তারপরে ফরাসিরা এবং অবশেষে ইংরেজরা এসে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বুকে আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু ঘটনাক্রমে ইথিওপিয়া, এই একেবারে সরল
মানুষ দ্বারা ঘেরা এই দেশটিতে তৎকালীন সময়ে ইতালি অবস্থান করছে। এখানে এই ইতালির মানুষগুলি সাম্রাজ্য বিস্তারের দাবিতে এক ভয়ঙ্কর লোভনীয় হিংস্রতা নিয়ে ইথিওপিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি ইথিওপিয়া পরাজিত হয় এবং অসংখ্য মানুষ বন্দী দশায় জীবন কাটাতে থাকে। তার উপরে ইতালীয় শক্তি অর্থাৎ ইউরোপীয় শক্তি সাম্রাজ্য বিস্তারের প্রবল নেশা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। লক্ষণীয়, সমস্ত বিশ্ব জুড়ে ইতালির এই মনোভাবের জন্য তেমন ভাবে কোনো প্রতিবাদ হয়নি। তথাকথিত ইউরোপীয় শক্তির এই সভ্যতার নামে অসভ্যতার নিদর্শন আমরা দেখেছিলাম তৎকালীন সময়ে। কবিগুরু এই কবিতার মধ্য দিয়ে সেই ইথিওপিয়ার উপরে ইতালীয় শক্তির অর্থাৎ ইউরোপীয় শক্তির বর্বর আক্রমণ মনোভাব তার প্রতিবাদ জানিয়েছেন। আফ্রিকা কবিতাটির প্রেক্ষাপটে এই ঘটনাই অবস্থান করছে। আসলে ইথিওপিয়ার মতন এই রকম শান্ত স্নিগ্ধ এই দেশগুলি, উগান্ডা, ইথিওপিয়া ইত্যাদি ইত্যাদি এখানে অবস্থান করছে, এই সকল দেশের সাধারণ অতি সাধারণ মানুষগুলি যাদের দিন পাত করা বড় মুশকিল, কিন্তু তা সত্ত্বেও তাদের উপরে সভ্যতার এহেন হানা বর্বরচিত মনোভাব কবিগুরু মেনে নিতে পারেননি। তার প্রতিবাদ হিসেবে আমরা কালজয়ী এই আফ্রিকা কবিতাটি লক্ষ্য করি। যাই হোক, আমরা এবার কবিতায় চলে আসি। কবিতার প্রত্যেকটি লাইনের সঙ্গে আমি এখানে অর্থ লিপিবদ্ধ করে দিয়েছি, এটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত শব্দের অর্থ কি? জ্ঞান শূন্য কিংবা জ্ঞান হারা এমন বলা যেতে পারে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, এই কথাটির মধ্য দিয়ে কবি সৃষ্টির সেই সকল সময়ের কথা বলতে চাইলেন যখন গোটা বিশ্ব, গোটা সৃষ্টি বারে বারে তার রূপকে বদল করে চলেছে, ঠিক সেই সময়ের কথা বলতে চাইছেন। তাই আদিম যুগ, আদিম যুগের অর্থ হলো সেই পূর্ববর্তী সময়ের দিগন্ত, যখন কিনা সারা পৃথিবী উন্মত্ত অবস্থায় সৃষ্টিকারীর দ্বারা এক নবনির্মিত রূপে আমাদের সামনে উদ্ভাসিত হতে শুরু করেছে, তেমন এক সময়ের কথা বলতে চাইলেন। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টা শব্দের অর্থ যিনি সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা কি করেন? বিশ্ববিধাতা তিনি সৃষ্টিকর্তা, তিনি কি করেন? তিনি সৃষ্টি করেন। কিন্তু সৃষ্টির সঙ্গে সঙ্গে সেই সৃষ্টির নান্দনিকতার উপরে প্রবলভাবে তিনি কিন্তু মনোযোগ প্রদান করে থাকেন। আমরা প্রত্যেকেই যখন কিছু সৃষ্টি করি, কোনো কিছু লিখি বা গড়ি, তখন তা যেন সুন্দর হয়ে ওঠে সকলের সামনে, তা যেন উদ্ভাসিত হয়ে ওঠে, তার একটা প্রচেষ্টা আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। আর সেই প্রচেষ্টার বলে বলিয়ান হয়ে আমার সৃষ্টি কিন্তু সুন্দর হয়ে ওঠে। ঠিক তেমনি ভাবে জগৎ সৃষ্টির হোতা যিনি, জগৎ সৃষ্টির কারিগর যিনি, যিনি বিধাতা, যিনি সৃষ্টিকর্তা, যিনি ঈশ্বর, তিনিও সমস্ত সৃষ্টিকে এভাবেই বারে বারে নতুন রূপ দিয়ে থাকেন। তাই তো ধ্বংস আসে আর ধ্বংসের পরে নবসৃষ্টি উদ্ভাসিত হয়ে ওঠে। আসলে স্রষ্টা তিনি তার সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হলে, বিরক্ত হলে তারপরই ধ্বংস নেমে আসে, আবার নতুন করে সৃষ্টি হয়, ভাঙা গড়া চলতেই থাকে। নজরুল বলেছিলেন, ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, ভয় নেই, ভাঙা গড়া খেলা ঈশ্বর দ্বারা, একবার ভাঙলে নিশ্চিতভাবে তা গড়ে উঠবে। আসলে গোটা পৃথিবীর এইরকম ভাবে বারে বারে রূপ পরিবর্তন হয়েছিল। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি একটু ভূবিজ্ঞান সম্পর্কে দেখি, তাহলে লক্ষ্য করি যেখানে এর পূর্ববর্তী সময়ে আমি আফ্রিকার যে মানচিত্র দেখিয়েছিলাম সেখানে তোমরা লক্ষ্য করেছ। আমি আরেকবার সেখানে ফিরে যাই, তাহলে আরেকটু সুবিধা হবে তোমাদের দেখে নিতে। আফ্রিকার এই অংশটি একটা সময়ে, সুপ্রাচীন সময়ে বলা হয়ে থাকে যে প্রাচ্যের সঙ্গে সঙ্গবদ্ধ ছিল, মিলিত ছিল। কিন্তু এই যে স্রষ্টা তার সৃষ্টিকে সুন্দর করে সাজান, সে কারণেই লক্ষ্য করে দেখো, ভারত মহাসাগরের থেকে একখানা হাতের মতন লোহিত সাগর, এই যে লোহিত সাগর, ভারত মহাসাগরের যেন একখানি হাত, সে কি করলো? হাতখানি তুলে ভূমধ্য সাগরের সঙ্গে সেই হাত মিলিয়ে দেওয়ার একটা প্রবল প্রচেষ্টা,
আর সেই প্রচেষ্টার ফলে প্রাচ্য থেকে চিরকালের মতন আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গেল। সুপ্রাচীন সময়ের কথা বলা হয় যে সুপ্রাচীন সময়ে কবিগুরু জানেন যে আফ্রিকার সঙ্গে এই মহাদেশের অর্থাৎ এশিয়া মহাদেশের এক সংযোগ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সেই আফ্রিকা আজ স্রষ্টার এক অদ্ভুত ইঙ্গিতে এই প্রাচ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি ইউরোপ, সেই ইউরোপ থেকেও তো ভূমধ্য সাগর তাকে বিচ্ছিন্ন করে রেখেছে। মাঝখানে ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগরের ফলেই মোটামুটি লক্ষ্য করা যায় ইউরোপ থেকে সে বিচ্ছিন্ন। তাহলে ইউরোপ থেকে বিচ্ছিন্ন, এশিয়া থেকে বিচ্ছিন্ন জলভাগ দ্বারা, আর এদিকে তো আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক দূরে। সুতরাং আফ্রিকা সম্পূর্ণভাবে এক জল জঙ্গলে ঘেরা এক বৃহৎ মহাদেশ, যা একাকী, জনশূন্য, নিস্তব্ধ, নিরালায় অন্তরালে অবস্থান করতে শুরু করলো, সারা পৃথিবীর সভ্য সমাজের থেকে অনেক অনেক দূরে। কবিগুরু প্রথম দুটি লাইনের মধ্যে সে কথাই বলতে চাইছেন। তাহলে লোহিত সাগর এখানে যেন হাতের কাজ করলো, সেই হাত হয়ে ভারত মহাসাগরের একটা হাতের মতন ভূমধ্য সাগরের সঙ্গে মিলিত হয়ে আফ্রিকাকে বিচ্ছিন্ন করলো। কোথা থেকে? আফ্রিকাকে বিচ্ছিন্ন করলো প্রাচ্য থেকে, অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে। এবার আমরা সেই পূর্বের অংশে ফিরে যাই। তাহলে স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কি করেন? বারবার নতুন সৃষ্টিকে ধ্বংস করেন নব সৃষ্টির প্রত্যাশায়। আর সেই জন্যই কি হয়েছে? নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। স্রষ্টা কি করেছেন? নতুন সৃষ্টিকে, তিনি যেটা সৃষ্টি করেছিলেন তাকে বারবার বিধ্বস্ত করেছিলেন, ধ্বংস করেছিলেন। উদ্দেশ্য কি? আবার নতুন নবীন সৃষ্টি হোক, নতুন সৃষ্টি হোক, যে সৃষ্টির মধ্য দিয়ে সমস্ত প্রকৃতির বুকে এক প্রাণসত্তা, এক নবীনের, এক তরুণের জয়গান গেয়ে চলবে এ প্রকৃতি, এ পৃথিবী। সেই প্রচেষ্টায় সুন্দর এবং নান্দনিকতার কথা মাথায় রেখে তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে যখন একজন ব্যক্তি সৃষ্টি করেন, তার সৃষ্টি যদি সুলালিত এবং সুন্দর না হয়, তখন তিনি কি করেন? তার সৃষ্টির প্রতি তিনি সন্তুষ্ট থাকেন না। অসন্তোষের বহিঃপ্রকাশ কিভাবে ঘটে? তিনি মাথা নাড়েন এ কথা ভেবে যে আমাকে সেই সৃষ্টিটি আরো সুন্দর করে গড়ে তুলতে হবে। তাই মানসিক অশান্তিতে, অর্থাৎ অধৈর্যে, মানসিক অশান্তিতে তিনি মাথা নেড়ে এ কথা বলতে চান, আমাকে সেই সৃষ্টিটি নতুন করে করতে হবে। আর সেই জন্যই কি করেছিলেন? রুদ্র সমুদ্রের বাহু, বাহু শব্দের অর্থ হাত। আমি এর আগে দেখিয়েছি লোহিত সাগর, সে কেমন? মনে হয়েছে যেন ভারত মহাসাগরের একখানি হাত। সেই ভারত মহাসাগরের হাত রূপ লোহিত সাগরটি বিস্তৃত হয়ে ভূমধ্য সাগরের সঙ্গে সংযোগ রক্ষা করলো। ফলত কি হলো? আমরা দেখলাম প্রাচ্য থেকে চিরকালের মতন যেন আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গেল। তাই রুদ্র সমুদ্র মানে বিশাল আকৃতি সমুদ্রের হাত, লোহিত সাগরকে বলা হয়েছে। কবিগুরু এ স্থানে লোহিত সাগরকে রুদ্র সমুদ্রের বাহু বলে আখ্যায়িত করেছেন। এই রুদ্র সমুদ্রের বাহু লোহিত সাগর তিনি কি করলেন? প্রাচী ধরিত্রীর বুক থেকে, প্রাচী শব্দের অর্থ প্রাচ্য, অর্থাৎ পৃথিবীর পূর্বভাগ, যা আমাদের দেশ, আমরা যে দেশে অবস্থান করি, ভারতবর্ষ, সেই প্রাচীন সময়ের ভারতবর্ষ, যেখানে পাকিস্তান, আফগানিস্তান, ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মায়ানমার ইত্যাদি ইত্যাদি সকল দেশকে একসঙ্গে বলা হচ্ছে। এই প্রাচ্যের বুক থেকে রুদ্র সমুদ্রের বাহু লোহিত সাগর সে চিরকালের মতো আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দিল, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। উদ্ধৃত এই উক্তির মধ্য দিয়ে কবির যেন এক অদ্ভুত দুঃখপূর্ণ মনোভাবে প্রকাশ ঘটল, যে আফ্রিকাকে চিরকালের মতন ছিনিয়ে নিয়ে গেল, একাকী করে তুলল, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। এবার আফ্রিকা গড়ে উঠল। ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা এই অংশকে যদি পৃথক করে দিই, তাহলে দেখতে পাই এখানে কবিগুরুর এক ভাববাদী ভাবনা উজ্জীবিত হয়ে উঠেছে, প্রকাশ পেয়েছে। এরপরে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। ক্রমশ এই আফ্রিকা জল জঙ্গলে পূর্ণ হয়ে বিশাল আকৃতির বৃক্ষ দ্বারা সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে গেল। বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতি বৃহৎ আকৃতির বৃক্ষ তারা যেন নিবিড় পাহারায় আফ্রিকাকে বেঁধে রেখে দিল। কৃপণ আলোর অন্তপুরে, কৃপণ আলো শব্দের অর্থ হলো একেবারে কম, আলোর কমতি আছে এমন। অন্তঃপুরে, অন্তঃপুর শব্দের অর্থ হলো গৃহের একেবারে অন্দরমহল, যেখানে তেমন ভাবে বাইরের আলো পৌঁছতে পারে না। তাহলে গৃহের অভ্যন্তর, তাহলে এক বৃহৎ গৃহের অভ্যন্তরে যেমন ভাবে বাইরের আলো পৌঁছতে পারে না, গোটা পৃথিবীকে যদি একটি গৃহের সঙ্গে তুলনা করা হয়, তাহলে তার অন্দরমহল যেন কবির দৃষ্টিতে এই আফ্রিকা হয়ে দাঁড়িয়েছে।
তাই কবি সেই আফ্রিকাকে লক্ষ্য করলেন, তার অন্তঃপুরে একেবারে আলো পৌঁছয়নি, বনস্পতি দাঁড়াতে সে যেন সম্পূর্ণভাবে এক অন্তঃপুরে পরিণত হয়েছে আজ। সুতরাং এই অংশে কবি যেভাবে অসাধারণ সুন্দর উপমা অলঙ্কারের ব্যবহার করলেন, যা আমাদের নিশ্চিতভাবে দৃষ্টি আকর্ষণ করে। এবার আমরা দ্বিতীয় স্তবকে চলে আসি। তাহলে প্রথম স্তবকের মধ্যে আমি কি বললাম? কবিচিত্রের ভাববাদী ভাবনা, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং স্রষ্টা ঈশ্বর বিধাতা তিনি যে সমস্ত কিছুর হোতা, তিনি যে সমস্ত কিছুর কারিগর, সেই স্রষ্টার কথা তিনি বললেন, তার প্রতি শ্রদ্ধা রাখলেন এবং কিভাবে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গেল ঐতিহাসিক এবং ভূবৈজ্ঞানিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি কিন্তু সে কথা সুন্দরভাবে আমাদের সামনে প্রকাশ করলেন। এবার আমরা দ্বিতীয় অংশে চলে আসি। দ্বিতীয় স্তবকের মধ্যে আমরা লক্ষ্য করব ইতিহাস ভূগোল চেতনার এক সুন্দর লিপিবদ্ধ ভাবনা। সেখানে নিভৃত অবকাশে তুমি বলতে কবি আফ্রিকাকে বুঝিয়েছেন। তুমি আফ্রিকা, তুমি নিভৃত অবকাশে একাকী হয়ে অজানাকে চেনবার, অচেনাকে জানবার এক প্রচেষ্টা চালিয়ে গিয়েছ। সুতরাং এখানে এই তুমি শব্দের অর্থ একদিকে যেমন আফ্রিকা, ঠিক তেমনি অবস্থান করছে এই তুমি শব্দের অর্থ হলো আফ্রিকায় অবস্থানকারী সকল মানুষ। তারা এই নিভৃত অবকাশে মানে একাকী এক অজানা জগতের মধ্যে তারা কি করতে শুরু করলো? নিজেদেরকে বুঝে নেওয়ার, পৃথিবীকে জেনে নেওয়ার, তাদের ভূমিখণ্ডকে চিনে নেওয়ার প্রচেষ্টা করতে শুরু করলো। সংগ্রহ করছিল দুর্গমের রহস্য। তাহলে দুর্গমের রহস্যকে বুঝে নেওয়ার প্রচেষ্টা করছিল। বোঝা কঠিন, সংগ্রহ করছিল দুর্গমের রহস্য। এই দুর্গমের রহস্য কেমন? বোঝা অত্যন্ত কঠিন। সেই দুর্গমের রহস্যকে বুঝে নিতে চাইছিল যে পৃথিবী কি চায়, পৃথিবী কি বলতে চায়, প্রকৃতি কি বলতে চায়। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ্য সংকেত। দুর্বোধ্য সংকেত, দুর্বোধ্য শব্দের অর্থ হলো যা সহজে বোঝা যায় না এমন। তুমি চিনে নেওয়ার চেষ্টা করছিলে। তাহলে তুমি অর্থে কি? আফ্রিকা এবং আফ্রিকার সাধারণ মানুষ। আফ্রিকার তো প্রাণ থাকতে পারে না, তাহলে আফ্রিকা মানে আফ্রিকার সাধারণ মানুষ। তারা চিনে নেওয়ার চেষ্টা করছিল জলস্থল আকাশের দুর্বোধ্য সংকেত, এক অদ্ভুত হিংস্রতায় ঘেরা সাপদ সংকুল পরিবেশে নিরালা এবং অন্তরালে অবস্থান করা এই ভূমির মধ্যে যে এক সংকেত, এক ঐশ্বরিক সংকেত, প্রাকৃতিক সংকেত, তাকে বুঝে নেওয়ার চেষ্টা করছিল আফ্রিকার সাধারণ মানুষ। লড়াইয়ের মধ্য দিয়ে, কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে, প্রতিক্ষণেই। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, জাদু শব্দের অর্থ অবাক এমন। তাহলে প্রকৃতিকে বুঝে নেওয়া না, বিজ্ঞানের এত উন্নতির দিনেও আজ আমরা দাঁড়িয়ে বলতে পারি যে প্রকৃতিকে বুঝে নেওয়া মোটেই সম্ভবপর নয়। সুতরাং প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ সম্পূর্ণ বুঝে নেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। তাই মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত কোণে। তাই বুঝে নেওয়া যখন সম্ভব হয় না, তখন তাকে বুঝে নেওয়ার জন্য এক অদ্ভুত দুরূহ ইচ্ছা আমাদের মনের মধ্যে প্রতিক্ষণে ধরা দেয়। অর্থাৎ আমাকে জানতে হবে, তাকে চিনে নিতে হবে। এই মনোভাব আমাদের মধ্যে তখন প্রতিক্ষণে সাড়া দিতে থাকে। কবি তাই বললেন মন্ত্র জাগাচ্ছিল। কি মন্ত্র? যে অচেনাকে চিনে নিতে হবে, অজানাকে জেনে নিতে হবে, এমন এক মনোভাব, এমন এক ইচ্ছা আফ্রিকার প্রত্যেকটি মানুষের মনের মধ্যে জেগে উঠেছিল প্রতিক্ষণেই। তাই মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। যে তুমি আফ্রিকার সাধারণ মানুষ চেতনার অতীত ছিলে, সভ্য সমাজ থেকে অনেক দূরে অবস্থান করছিলে তুমি বা তোমরা। তোমাদের মনের মধ্যে আফ্রিকাকে চিনে নেওয়ার অদম্য ইচ্ছে জেগে উঠেছিল। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রুপ শব্দের অর্থ ব্যঙ্গ বা গুরুত্ব। আচ্ছা, শব্দটা একটু ভুল হয়েছে, ব্যঙ্গ বা গুরুত্ব না দেওয়া। কেমন? তাহলে বিদ্রুপ করছিলে ভীষণকে। তুমি ভীষণকে, আফ্রিকায় অবস্থান করা জল জঙ্গল সাপদ সংকুল ভূমি, তাতে অবস্থান করা প্রত্যেকটি মানুষ, এই মানুষদের প্রধান উদ্দেশ্য হলো বেঁচে থাকা, প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে সারভাইভ করা, প্রতিক্ষণেই নিজেকে বাঁচিয়ে রাখা। আর সেই নিজেকে বাঁচিয়ে রাখতে গেলে কি করতে হবে? ওই হিংস্রতাপূর্ণ পরিবেশে, সাপদ সংকুল জল জঙ্গলে ঘেরা ওই বেশকে নিজেকে মানিয়ে নিতে হবে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, বেঁচে থাকার অদম্য ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। আফ্রিকার সাধারণ মানুষ তা করেছিল। তারা যেন তাই আফ্রিকার এই ভয়ঙ্কর ভূমিকে বিদ্রুপ করেছিল প্রতিক্ষণে, গুরুত্ব দেয়নি প্রতিক্ষণে। তারা এই ভীষণ পরিস্থিতিকে কখনোই গুরুত্ব দেয়নি। আর গুরুত্ব না দিয়ে তারা কেমন করেছিল? বিরূপের ছদ্মবেশে, অন্য রূপে
অন্য রূপ ধারণ করে। ভয়ঙ্করকে জয় করতে গেলে কেমন হতে হয়? নিজেকে আরো ভয়ঙ্কর করে তুলতে হয়। তাই তারা, আফ্রিকার সাধারণ মানুষেরা, তারা নিজেকে ভয়ঙ্কর করে তুলে আফ্রিকাকে জয় করে নিতে চেয়েছিল। শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। তুমি আফ্রিকার সাধারণ মানুষ, তোমরা শঙ্কাকে, অর্থাৎ প্রতিক্ষণে মৃত্যুর হাতছানি, তাকে হার মানাতে চেয়েছিলে, ক্ষণে ক্ষণে হার মানাতে চেয়েছিলে লড়াইয়ের সাহায্যে, জীবনে বেঁচে থাকার তাগিদে, আপনাকে উগ্র করে। সে কারণে আফ্রিকার মানুষেরা কেমন? বাইরে থেকে তাদের মনে হয় দেখে তারা যেন ভয়ঙ্কর। সেই কালো চামড়ার মানুষের দল, দীর্ঘদেহী মাসাই, ছুটে চলে যারা সিংহকে পরাভূত করে, সেই মানুষগুলোকে দেখে মনে হয় অত্যন্ত উগ্র, অত্যন্ত বিভীষিকাময়। আসলে তারা প্রকৃতিরই কারণে উগ্র বিভীষিকাময় হয়েছে। যে প্রকৃতি ভয়ঙ্কর, তাই ভয়ঙ্কর প্রকৃতিকে জয় করে নিতে গেলে সেখানে অবস্থান করা প্রত্যেকটি প্রাণ সত্তাকেও আরো উগ্র হতে হয়, ভয়ঙ্কর হতে হয়। আফ্রিকার মানুষ তাই বাধ্য হয়েছিল এমন পরিবেশে ভয়ঙ্কর হয়ে উঠতে, বিভীষিকাময় হয়ে উঠতে। তাণ্ডবের দুন্দুভিনী নাদে তারা যেন প্রতিক্ষণেই যুদ্ধ করবার এক অদম্য ইচ্ছাকে সঙ্গে করে নিয়ে জীবনে এগিয়ে চলেছে। আসলে সামগ্রিকভাবে আমরা যদি এই দুটো স্তবককে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাই কবি প্রথম অংশের মধ্যে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গেল প্রাচ্য থেকে, এবং দ্বিতীয় অংশের মধ্যে আফ্রিকায় অবস্থানগুলি করা মানুষগুলি, যে মানুষগুলো সম্পর্কে পৃথিবীর সকল মানুষের এক দৃষ্টি তখন পড়েছিল ওই সরল সাদামাটা মানুষগুলোর উপরে, তাদের কৃতদাস বানিয়ে নেওয়ার তাগিদে দৃষ্টি পড়েছিল, তাদের উপরে সাম্রাজ্য বিস্তার করবার একটা লোভ লালসায় তাদের উপরে দৃষ্টি পড়েছিল। সেই মানুষগুলোর বেঁচে থাকা, তাদের উগ্রতা, তার পিছনে কি এমন কারণ ছিল, তা যেন কবি এই দ্বিতীয় স্তবকের মধ্য দিয়ে প্রকাশ করলেন। আমরা এবার এই দুটো স্তবক থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো একটু দেখে নিই। তোমরা এগুলো লিখে অবশ্য অনুশীলন করো। এক, নতুন সৃষ্টিকে বারবার করছিলে বিধ্বস্ত। কে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন? তার এমন আচরণের কারণ কি? তাহলে নতুন সৃষ্টিকে কে বিধ্বস্ত করেছিলেন? সেই স্রষ্টা। কেন বিধ্বস্ত করেছিলেন বলে দিলাম। তিনি আসলে চান প্রতিক্ষণেই তার নতুন সৃষ্টি আরো সুন্দর হয়ে উঠুক, সুন্দরতম হয়ে উঠুক। আর সেই প্রত্যাশায় স্রষ্টা, যিনি জগৎ সৃষ্টির কারিগর, তিনি প্রতিক্ষণে ভাঙা গড়ার খেলায় মেতে থাকেন। ভাঙা গড়ার খেলায় মেতে থাকলে তাকে সুন্দর করে গড়ে তোলা যায়। দ্বিতীয়, তার সে অধৈর্য ঘন ঘন মাথা নাড়তে, কার? স্রষ্টার। এই ঘন ঘন মাথা নাড়ার কারণ কি? কেন তিনি মাথা নেড়েছিলেন? কারণ তার সৃষ্টির প্রতি তিনি সন্তুষ্ট ছিলেন কি? না, ছিলেন না। তিনি তার সৃষ্টির প্রতি সন্তুষ্ট যেহেতু ছিলেন না, তাই তার সৃষ্টিকে নবরূপ দেওয়ার তাগিদে তিনি ঘন ঘন মাথা নেড়ে এটা বুঝিয়ে দিয়েছিল, না, এতে আমি সন্তুষ্ট নই, আমার নতুন সৃষ্টিকে আরো সুন্দরতর করে তুলতে হবে, সুন্দরতম করে তুলতে হবে। তাই সেই তাগিদ অনুভব করে সে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছিল এই সৃষ্টি নতুন রূপ পাবে। তৃতীয় প্রশ্ন, আমরা তৃতীয় প্রশ্ন দেখছি, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায়। বনস্পতির নিবিড় পাহাড়ায় কাকে বেঁধেছিল? আফ্রিকা ভূমিখণ্ডকে। যে আফ্রিকা ভূমিখণ্ড হয়ে গেল একাকী। একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে ভারত মহাসাগর, মাথার উপরে অবস্থান করছে ভূমধ্যসাগর। এই তিন মহাসাগর দ্বারা ঘিরে আফ্রিকা ভূমি প্রাচ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। যেটুকু বা সংযোগ ছিল লোহিত সাগর এসে সেই সংযোগের মাঝখানে এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে পড়ল। ফলত হলো কি? সে সম্পূর্ণভাবে বনস্পতির নিবিড় পাহারায়, একান্ত নিরালায়, সভ্য সমাজ থেকে অনেক দূরে অবস্থান করতে শুরু করলো। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে? আসলে বৃহৎ বৃক্ষ সংকুল দ্বারা ঘেরা এক আফ্রিকাকে বোঝাতে গিয়ে কবি এমন উপমার ব্যবহার করেছেন। চতুর্থ, কৃপণ আলোর অন্তপুর। কৃপণ শব্দের অর্থ কি? কৃপণ শব্দের অর্থ আঞ্চলিক ভাষায় আমরা যেটা বলে থাকি কিপ্টে, অর্থাৎ যে একেবারেই কোনো কিছু দিতে নারাজ। তাহলে কৃপণ আলোর অন্তপুর। কৃপণ আলো বলা হয়েছে কেন? যেখানে একেবারে আলো পৌঁছয় না। কোথায়? অন্তঃপুরে। অন্তঃপুর অর্থাৎ গৃহের অভ্যন্তর ভাগ। তাহলে আফ্রিকার জল জঙ্গলে ঘেরা এই ভূমিতে বৃহৎ বৃহৎ বৃক্ষের কারণে তার তলদেশ পর্যন্ত, অর্থাৎ মৃত্তিকার উপর ভাগ পর্যন্ত আলো এসে পৌঁছয় না, সুদীর্ঘ সময় সেখানে অন্ধকারে পূর্ণ থাকে। তা দেখে কবিগুরু এক উপমা অলঙ্কারের সাহায্যে অনুভব করলেন তা যেন কৃপণ আলোর অন্তপুর। বেশ, এরপরে কি আছে? 5 নম্বর প্রশ্ন দেখিনি। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে?
আমি একটু আগে বললাম আফ্রিকার সাধারণ মানুষদের এখানে তোমার শব্দের মধ্য দিয়ে কবি ব্যাখ্যা করতে চেয়েছেন। আফ্রিকার সাধারণ মানুষেরা, এই জল জঙ্গলে ঘেরা আফ্রিকার সাধারণ মানুষেরা, তারা প্রতিক্ষণেই কি করতে চেয়েছিল? আফ্রিকার সেই ভয়ঙ্কর পরিবেশকে জয় করে নেওয়ার প্রচেষ্টা করেছিল। আসলে তারা বুঝেছিল আফ্রিকার এই ভূমিকে তাদের জিতে নিতে হবে। আফ্রিকার এই অদ্ভুত আচরণ তাদের কাছে মনে হয়েছিল এক জাদু মন্ত্রের ন্যায়, আর সেই জাদু মন্ত্র তাকে তাদের জয় করে নিতে হবে এমন এক তাগিদ অনুভব করেছিল তারা। তারপর 6 নম্বর প্রশ্নটি, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। এখানে কার কথা বলা হয়েছে? কারা? আফ্রিকার সাধারণ মানুষ। কেন সে ভীষণ বিদ্রুপ করেছিল? কারণ এমন একটা পরিস্থিতি যেখানে কাঠিন্যে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, আর সেই কাঠিন্যে ঘেরা প্রাকৃতিক পরিবেশকে জয় করতে গেলে অবশ্যই সেই ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশকে জয় করতে গেলে নিজেকেও ভয়ঙ্করের আশ্রয় নিতে হয়। সেই আশ্রয় নেওয়া ভয়ঙ্কর রূপের প্রকাশ ঘটেছিল আফ্রিকার সাধারণ মানুষের উপরের মনোভাবে। তার অন্তরে কিন্তু ফল্গুধারার ন্যায় স্নেহের সুর তা ধ্বনিত হতো। এখানে কেন সে কথা সেই ভীষণকে বিদ্রুপ করছিল? ভীষণকে বিদ্রুপ করেছিল কারণ ভীষণকে জয় করতে গেলে তাকে গুরুত্ব না দেওয়াটাই কাম্য। বিদ্রুপ করা গুরুত্ব দেওয়া বা গুরুত্বহীনভাবে তাকে দেখা, এটা কেমন? এবার 7 নম্বর কোশ্চেন, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায়। অংশটি ব্যাখ্যা করো। একটু আগে বলে দিলাম পুরো দ্বিতীয় স্তবকের শেষ অংশের উত্তর ব্যাখ্যাটি হবে এখানে। আপনাকে উগ্র করে মানে নিজেকে ভয়ঙ্কর রূপে আবির্ভূত করে, বিভীষিকার প্রচন্ড মহিমায়, বিভীষিকাময় করে তুলে, ভয়ঙ্কর রূপে নিজেকে প্রকাশ করিয়ে আফ্রিকার সাধারণ মানুষ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। কেন? প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে এখানে সে কথা উল্লেখ করতে হবে। জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেতপূর্ণ আফ্রিকার ভূমিতে, প্রথমে উৎস লিখবে, তারপরে এইভাবে উত্তরটি লিখো। জল স্থল এবং আকাশের দুর্বোধ্য সংকেতপূর্ণ আফ্রিকার প্রাকৃতিক ভূমিতে আফ্রিকার সাধারণ মানুষেরা ক্রমশই যেন আফ্রিকাকে চিনতে সমর্থ হতে পারেনি। তাই বাধ্য হয়েছিল এমন হিংস্র পরিবেশের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য নিজেদেরও ভয়ঙ্কর করে তুলতে। তাই তারা হয়ে উঠেছিল বিভীষিকাময়, তারা হয়ে উঠেছিল প্রচণ্ড। যাই হোক, নিশ্চয়ই 7টি প্রশ্ন বুঝতে পেরেছ। লাস্ট প্রশ্নটি, অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। লাইনটি আছে না, এটা পরের স্তবকের প্রশ্নটি দিয়ে দিয়েছি। যাই হোক, এটা ভুল হয়ে গেছে। 7 অবধি এই প্রশ্নগুলি তোমরা অনুশীলন করো। এটা হবে না এখানে, এটা নিয়ে এর পরের স্তবকে যখন ক্লাস নেব তখন এটা সম্পর্কে বলে দেব। প্রশ্নগুলি অনুশীলন করো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। সকলকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য, আর অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখো আর পরের ক্লাসের জন্য অপেক্ষা করো।